This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইমাম মাহদী মধ্যপ্রাচ্যের ইখওয়ানুল মুসলিমিন বা হামাস এই দুই সংগঠন থেকে বা যেটাকে আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ার পার্সপেক্টিভে বললে জামাত শিবির থেকে ইমাম মাহদী আসতে পারেন। শেষ জামানার সবচেয়ে বড় আলোচিত বিষয় হলো হজরত ইমাম মাহদীর আগমন। কিয়ামত বা শেষ সময়ের পূর্ব লক্ষণগুলোর মধ্যে তার আত্মপ্রকাশ অন্যতম প্রধান একটি আলামত। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চরম বিতর্কের জন্ম দিয়েছে। সুলাইমান অ্যানালিসিস নামক একটি ফেসবুক পেজের বরাতে দাবি করা হচ্ছে যে ইমাম মাহদী নাকি জামায়াত শিবিরের নেতা হবেন। রাজনৈতিক ফায়দা হাসিল বা ধর্মীয় আবেগকে পুঁজি করে তৈরি এই দাবিটি কি আদৌ সত্যি, নাকি এটি শুধু একটি রাজনৈতিক প্রোপাগান্ডা? পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে ইমাম মাহদীর আসল পরিচয় কী এবং সুলাইমান অ্যানালিসিসের এই বয়ানের পেছনের আসল রহস্যটাই বা কী? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তা সবিস্তারে উন্মোচন করব। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মহলে সুলাইমান একজন সুপরিচিত নাম, যিনি মূলত তার সুলাইমান অ্যানালিসিস পেজ থেকে সমসাময়িক রাজনীতি এবং বিভিন্ন ঘটনা প্রবাহের ভিডিও তৈরি করেন। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ দর্শকদের একটি বড় অংশের মতে সুলাইমান তার প্ল্যাটফর্মটিকে অত্যন্ত চতুরতার সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অনুকূলে জনমত বা বয়ান তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। বিভিন্ন সময় তার তৈরি ভিডিওতে জামায়াত শিবিরের কর্মকাণ্ডকে কৌশলে গ্লোরিফাই বা মহিমান্বিত করার চেষ্টা দেখা গেছে। কি বলেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সুলাইমান, শুনুন তার কণ্ঠে। চেষ্টা করব। ইমাম মাহদী আসার যে বিষয়টা আমি মোটামুটি কনসেনসাস হিসেবে বলতে পারি যে ইমাম মাহদী কোনো অরাজনৈতিক ব্যক্তি হবেন না। এর মানে যারা রাজনীতি করে না, যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে দাবি করে, অথবা শুধু দায়ী অথবা শুধু আলেম মুফতি, এরকম কোনো ব্যক্তি ইমাম মাহদী হওয়ার কোনো সম্ভাবনা নেই। হাদিসে এই বিষয়ে কোনো ইঙ্গিত নেই। ইমাম মাহদী হবেন একজন পরিপূর্ণ পলিটিশিয়ান, যুগোপযোগী ব্যক্তি হবেন, আধুনিক তথ্য প্রযুক্তি তিনি ব্যবহার করতে সক্ষম হবেন, ইন্টারন্যাশনাল লিডারশিপ দেওয়ার যোগ্যতা তার মধ্যে থাকবে। এর মানে অরাজনৈতিক কোনো ব্যক্তি, যারা অরাজনৈতিক দাবি করে, আহলে হাদিসের লোকজন বা মাতখালি ধারার লোকজন কিংবা বাংলাদেশ হেফাজত ইসলাম, তাবলিগ জামাত, এ ধরনের কোনো সংগঠন থেকে ইমাম মাহদী আসার কোনো সম্ভাবনা নেই, কারণ তিনি কিছুতেই অরাজনৈতিক হবে না। ইমাম মাহদীর মূল ফোকাসটাই কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে, অতএব তিনি ডেফিনেটলি রাজনীতিবিদ হবেন, কোনো একটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে আসবেন, পলিটিক্যাল একটা আউটফিট থেকে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইমাম মাহদী কথিত কোনো হেকমত অবলম্বনকারী, যারা কৌশলে গা ঢাকা দিয়ে থাকে অথবা অনেক বিষয় অস্বীকার করে কৌশলে, অথবা বাতাসের সাথে গা ভাসিয়ে চলে, এই ধরনের কোনো দল থেকে ইমাম মাহদী আসবেন না। ইমাম মাহদী আসবেন স্ট্রেট ফরওয়ার্ড দল থেকে, এবং কোনো লোকাল দল থেকে আসবেন, ইন্টারন্যাশনাল কোনো আউটফিট থেকে আসবেন, কারণ তিনি সারা পৃথিবীর নেতৃত্ব দিবেন এবং তিনি নেতৃত্ব দিয়ে সক্ষম হবেন, এবং তিনি ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি আরবি সহ অনেকগুলো ভাষা জানবেন বলে আমার কাছে মনে হয়। কারণ যে ব্যক্তি ইংরেজি জানবেন না, ইন্টারন্যাশনালি নেতৃত্ব দেয়া, ইউরোপ আমেরিকা থেকে গ্রেট পাওয়ার সুপার পাওয়ারগুলোর সাথে প্রতিযোগিতা করার জন্য যে ধরনের ভাষাগত দক্ষতা থাকা দরকার, যে ধরনের আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত সক্ষমতা থাকা দরকার, এগুলো থাকবে না সেটা আমি মনে করছি না। এগুলো থাকবে, এর মানে একজন আধুনিক ব্যক্তি হবেন। আর ইমাম মাহদী তার তিনি হতে পারেন, তিনি প্যান্ট শার্ট পরা কোট টাই পরা ব্যক্তি হতে পারেন, তবে নিঃসন্দেহে তার দাড়ি থাকবে। দাড়ি কাটে এরকম কোনো ব্যক্তি ইমাম মাহদী হওয়ার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই সুন্নাত থাকবে, এবং তিনি প্যান্ট শার্ট কোট টাই পরলেও সেটা সুন্নতি কাঠামোর মধ্যে হবে নিঃসন্দেহে। তো এই সবগুলো বিষয়গুলো একত্রিত করে আমার কাছে যেটা মনে হয়েছে, ইমাম মাহদী মধ্যপ্রাচ্যের ইখওয়ানুল মুসলিমিন বা হামাস এই দুই সংগঠন থেকে, বা যেটাকে আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ার পার্সপেক্টিভে বললে জামাত শিবির থেকে ইমাম মাহদী আসতে পারেন। সুলাইমান বলেন, ইমাম মাহদী হবেন সরকার বিরোধী একটি রাজনৈতিক দল থেকেই তার উত্থান হবে। তিনি হবেন জাতিসংঘের চেয়ারম্যান। ইমাম মাহদী নিঃসন্দেহে সরকার বিরোধী হবেন, গদি থেকে অথবা সরকারের পক্ষ থেকে কখনো ইমাম মাহদী হবেন না। তিনি সরকারের বিরোধিতার মধ্য দিয়ে, একটা নেতিবাচক পরিস্থিতির মধ্য দিয়ে এবং অত্যাচারী নির্যাতিতদের মধ্য দিয়ে ইমাম মাহদীর উত্থান হবে। যারা সুসময় আছেন, ভালো অবস্থান আছেন, এদের মধ্য থেকে ইমাম মাহদী হবে না। তো এই দিক, সব দিক থেকে বিবেচনা করলে আমরা এটাই বলতে পারি, ইমাম মাহদী ইখওয়ানুল মুসলিমিন বা হামাস বা এদের থেকে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেটাকে আমরা জামাত শিবির বলতে পারি। এবং তাদের আকিদাও সহি থাকতে হবে। অন্যান্য আরও দল রয়েছে, ইন্টারন্যাশনাল আল কায়দা রয়েছে বা অনেক দল, এদের আইএস রয়েছে, এদের আকিদা নিয়ে সমস্যা আছে, এদের অনেক অ্যাপ্রোচ শরীয়তের সাথে সাংঘর্ষিক। তো এই কারণে তাদের থেকে আসার সম্ভাবনা দেখছি না। হামাস কিংবা ইখওয়ানুল মুসলিমিন, এটাই আমার কাছে যথেষ্ট সম্ভাবনাময়ী মনে হয় ইমাম মাহদী তার দল হওয়ার ক্ষেত্রে। তবে ইমাম মাহদী সবাইকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন, দলীয় সংকীর্ণতা তার মধ্যে থাকবে না, তার নেতৃত্বে সবাই ইউনাইটেড হবে। এবং এখানে একটা বিশেষ
বিষয় বোঝার রয়েছে যে একটা দল থেকে একেবারে নির্দলীয় প্রেক্ষাপট থেকে হঠাৎ ব্যক্তি হিসেবে আসবেন তা না, অবশ্যই তিনি সুপার ন্যাচারাল বা ক্যারিশম্যাটিক, সুপার ন্যাচারাল কোনো ব্যক্তি না, ক্যারিশম্যাটিক লিডারশিপ তার মধ্যে থাকবে। এর মানে এই না যে তিনি ব্যক্তিগতভাবে আত্মপ্রকাশ করবেন, একটা সংগঠিত শক্তির মধ্য দিয়েই তার সাথে অনেক লোকজন থাকবে, আর সেটা কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কোনো সংগঠনের বাইরে ব্যক্তি হবে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো ব্যক্তির ডাকে এত লোক বা এরকম উত্থান ইমাম মাহদির ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা সম্ভব নয়। এর মানে একটা রাজনৈতিক দল থেকে আসবে, তবে সেই দলে সংক্রান্ত থাকবে না, তারা ঐক্যবদ্ধ করতে সক্ষম হবে, সবাই তার দলে আসবে এবং তখনকার রাজনৈতিক সিনারিওটা এমন হবে জাতিসংঘ স্টাইল। এটা হাদিসের উপর ভিত্তি করে আমি জাস্ট একটা চিত্র দিচ্ছি, এটা যে চূড়ান্ত বা এরকমই হবে সেটা কিন্তু বলছি না। তা সেখানে জাতিসংঘে যেরকম একটা ইন্টারন্যাশনাল সংস্থা, সেরকম ইমাম মাহাদির একটা ইন্টারন্যাশনাল সংস্থা থাকবে। সেখানে আঞ্চলিক যত রাজনৈতিক দল বা ইসলামিক সংগঠন রয়েছে তারা যাদের মধ্যে যারা হকপন্থী তারা ইমাম মাহাদির অনুসারী হবে। এর মানে জাতিসংঘের ইমাম মাহাদি সংঘের সদস্য হবে, ইমাম মাহাদি হবে জাতিসংঘের চেয়ারম্যান। ইমাম মাহদির মতো একটি সংবেদনশীল ও স্পর্শকাতর ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক দলের এজেন্ডার সাথে গুলিয়ে ফেলায় সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ও রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন রাজনৈতিক প্রচারণাকে চরম মাত্রায় নিয়ে যাওয়ার জন্যই অত্যন্ত সচেতনভাবে এই বিভ্রান্তিকর বয়ান তৈরি করা হয়েছে। আঞ্চলিক যে দলগুলো রয়েছে, যেমন হতে পারে আফগানিস্তান তালেবান, হতে পারে বাংলাদেশ জামাত ইসলামী বা আঞ্চলিক দলগুলো, এরা ইমাম মাহাদি পন্থী হবে, ইমাম মাহাদির লোকাল প্রতিনিধি হবে, তারা গভর্নর বা স্থানীয় শাসক হবে। ইন্টারন্যাশনালে জাতিসংঘ স্টাইলের একটা বিষয় থাকবে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা একেবারে থাকবে না বা আধুনিকতা একেবারে সম্পূর্ণ উল্টে যাবে এরকম আমার কাছে মনে হয় না। এইগুলো স্ট্যাটাস কোর মধ্যেই জাস্ট এই আধুনিকতার মধ্য দিয়ে একটা নতুন ফরমেশন হবে। তাতে আমার মনে হয় যে জাতিসংঘ স্টাইলের মুসলিম জাতিসংঘ এ ধরনের কিছু একটা হতে পারে। তার প্রধান হবে ইমাম মাহাদি এবং তিনি প্রধান হিসাবে সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধান করবেন এবং তিনি মুসলিম বিশ্ব শাসন করবেন। এটা হওয়ার সম্ভাবনাই হাদিসের আলোকে বেশি মনে হয়। এবং এর সাথে সাথে এটাও চিরসত্য কথা, ইমাম মাহাদি যেরকম আসবেন এটা সত্য, ঠিক তদ্রুপ ইমাম মাহাদির বিরোধিতা কিছু অংশ মুসলিমদের মধ্য থেকেই করবে। তাকে সমস্ত মুসলিম মেনে নেবে তা না, হ্যাঁ মুসলিম মেনে নেবেন এবং ঐক্যবদ্ধ হবেন, কিন্তু কিছু লোক ইমাম মাহাদির বিরোধিতা করবে। এবং ইমাম মাহাদির বিরোধিতা করবে কারা, এটা বর্তমান সময়ের আলোকে আমরা যদি বলি, বাংলাদেশের পার্সপেক্টিভে দুই ধরনের লোক বা দুইটা দলের লোক ইমাম মাহাদির বিরোধিতা করবে। তারা হচ্ছে আহলে হাদিসের মাতখালি দ্বারা এবং তাবলিগ জামাত ধারা। কারণ ইমাম মাহাদির অনুসারী হওয়া বা তার দলের যেসব বৈশিষ্ট্য হাদিসে বলা হয়েছে এটার ঠিক উল্টো দিকে হাঁটছে আহলে হাদিসের মাতখালিরা এবং তাবলিগ জামাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোহাম্মদ সুলাইমান অত্যন্ত সচেতনভাবে সাধারণ দর্শকদের সামনে জামায়াত শিবিরের আদর্শকে গ্লোরিফাই করতে এবং দলটির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন। ইমাম মাহাদির মতো সংবেদনশীল দ্বীনি বিষয়কে জামায়াত শিবিরের কাঠামোর সাথে মেলানোর চেষ্টাও তার এই ধারাবাহিক প্রোপাগান্ডা ও একপাক্ষিক দলীয় বয়ান তৈরি রাজনীতিরই একটি অংশ। এবার আসা যাক, কে এই সুলাইমান? ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে একজন গবেষক ও ধর্ম রাজনীতি বিশ্লেষক হিসেবে পরিচয় দেওয়া মোহাম্মদ সুলাইমান দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে BSS এবং MSS ডিগ্রি সম্পন্ন করেন। অফিসিয়াল বা সাংগঠনিকভাবে মোহাম্মদ সুলাইমান জামায়াত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবিরের কোনো পদে আছেন কিনা এমন সুনির্দিষ্ট ঘোষণা বা দালিলিক প্রমাণ তার পেজে সরাসরি দেওয়া না থাকলেও রাজনৈতিক বিশ্লেষক এবং তার কন্টেন্ট পর্যালোকদের মতে তার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সুলাইমান অ্যানালিসিস পেজের সিংহভাগ ভিডিও এবং পোস্ট পর্যালোচনায় দেখা যায় তিনি অত্যন্ত চতুরতার সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পক্ষে রাজনৈতিক বয়ান বা জনমত তৈরি করেন। তার বিভিন্ন ভিডিওর শিরোনাম ও বিষয়বস্তু সরাসরি জামায়াত শিবিরকে সমর্থন করে, যেমন জামায়াত এবার একটা কাজের কাজ করলো বা জামায়াত শিবির স্মার্ট হয়েছে, সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এসব কন্টেন্টে তিনি দলটির কৌশল, লক্ষ্য এবং রাজনৈতিক বিভিন্ন উইংয়ের প্রশংসামূলক ও একপাক্ষিক বিশ্লেষণ তুলে ধরেন। ইসলামী আকিদা অনুযায়ী ইমাম মাহাদির আগমন কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয়, এটি একটি সম্পূর্ণ ঐশ্বরিক বা রব্বানি ফয়সালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস দ্বারা তার পরিচয় ও আগমনের বিবরণ প্রমাণিত। হাদিসের আলোকে তার মূল বৈশিষ্ট্যগুলো হলো: ইমাম মাহদি হবেন নবী পরিবারের সন্তান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশধারা থেকে আসবেন। তার নাম হবে আল্লাহর রাসূলের নামের মতো এবং তার পিতার নাম হবে আল্লাহর রাসূলের পিতার নামের মতো, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তিনি মদিনা থেকে মক্কায় আসবেন এবং মক্কার পবিত্র কাবা শরীফের মাকামে ইব্রাহিম ও রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানরা ওনাকে চিনে তার হাতে বায়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করবেন।
ইমাম মাহদির আগমনের পূর্বে পৃথিবী অন্যায় অবিচারে ভরে যাবে এবং তিনি এসে সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার ও ইসলামী খেলাফত কায়েম করবেন। ওনার সময়ই দামেস্কের সাদা মিনারে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন। পবিত্র কুরআন বা হাদিসের কোথাও কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের আধুনিক রাজনৈতিক দল, সংগঠন কিংবা মতবাদের সাথে ইমাম মাহদির দূরতম কোনো সম্পর্কও উল্লেখ করা হয়নি। ইসলামী স্কলারদের মতে ইমাম মাহদির মতো একজন বৈশ্বিক ইসলামী খলিফাকে নির্দিষ্ট কোনো আধুনিক রাজনৈতিক দলের ফ্রেমওয়ার্কে ফেলা কেবল অজ্ঞতাই নয়, বরং দিনের সাথে এক ধরনের তামাশা। সুলাইমান অ্যানালিসিসের মতো পেজগুলো যখন রাজনৈতিক ফায়দা বা ভিউ পাওয়ার আশায় সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে এভাবে ব্যবহার করে, তখন তা গোটা মুসলিম উম্মার বিশ্বাসের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। আজকের আধুনিক যুগে এসে মক হিস্ট্রি বা মন গড়া রাজনৈতিক তত্ত্ব দিয়ে ইসলামকে ব্যাখ্যা করার এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। কোনো রাজনৈতিক দল ইসলামের সেবক দাবি করতে পারে, কিন্তু ইসলামের শেষ জামানার ত্রাণকর্তা স্বয়ং তাদের দল থেকে বের হবেন এমন অবান্তর দাবি করা সরাসরি হাদিসের অপব্যাখ্যা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক সংগঠনকে আক্রমণ বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আমাদের একমাত্র লক্ষ্য হলো মুসলিম উম্মার ঈমান ও আকীদা রক্ষা করা এবং ইসলামের অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা দূর করে সাধারণ মানুষের মাঝে সঠিক দ্বীনি সচেতনতা সৃষ্টি করা। ইসলাম কোনো নির্দিষ্ট দলের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তাই দ্বীনের সঠিক তথ্যটি সবার সামনে তুলে ধরাই আমাদের এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য। এই বিষয়ে আপনার মতামত কি? সুলাইমান অ্যানালিসিসের এই দাবিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মতামত জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং সচেতনতা বাড়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।